2025 সালের নিট ইউজি কাউন্সেলিং শুরু হয়ে গেছে। তো যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। এবং যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওনি কিন্তু ডাক্তারি হওয়ার একটা অদম্য ইচ্ছে রয়েছে এবং তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে যারা অ্যাডমিশন নিতে চাইছো মেনলি তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে আমরা একটা পরিসংখ্যান দেখে নিই। এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলে টোটাল মেডিকেল কলেজের সংখ্যা হলো 706 এবং টোটাল এমবিবিএস সিট তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো 1,08,000 এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের সংখ্যা যদি আমরা দেখি 389 এবং প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা যদি আমরা দেখি 317 অর্থাৎ এবং সিট সংখ্যা যদি দেখি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট সংখ্যা এবং প্রাইভেট মেডিকেল কলেজের সিট সংখ্যা রেশিও যদি দেখি অলমোস্ট প্রায় কিন্তু 50-50% হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে কিন্তু এই সংখ্যাটা ছিল না, আগের কিছু বছর আগেও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা অনেক কম ছিল এবং এখন ধীরে ধীরে দেখো প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা বাড়ছে এবং পরবর্তীকালে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা আরও বাড়তে থাকবে এবং একটা টাইম এরকম আসবে প্রাইভেট মেডিকেল কলেজের সিট সংখ্যা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট সংখ্যা থেকেও বেশি হয়ে যাবে এবং হয়ে গেলেও এতে অবাক হওয়ার কিছু থাকবে না। তো যারা ডাক্তার হতে চাইছো গভর্নমেন্ট মেডিকেল কলেজের সুযোগ পেলে না প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তো তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নাও। কারণ চলো কারণটা আমি বলছি পরের স্লাইডে। তো দুই বন্ধুর গল্প বলছি। এক বন্ধুর নাম হলো অনিল এবং আরেক বন্ধুর নাম হলো মুকেশ। তো দুই বন্ধু হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছে 2024 সালে, কিন্তু দুজনে মিলেই ঠিক করেছে যে তারা ডাক্তার হবে। তো এক বছরের প্রিপারেশন নিল, নিট ইউজি এক্সামের প্রিপারেশন নিয়েছে 2025 সালে এবং 2025 সালের এপ্রিল মেতে তারা নিট ইউজি এক্সাম দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেরই ভালো র্যাঙ্ক হয়নি, গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট কেউ কিন্তু পায়নি। ওকে, তো তারা ঠিক করলো প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে। তো অনিলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে নিই, তোমরা দেখতেই পাচ্ছ অনিলের বাবা কী করেন। তাহলে মুকেশের ব্যাকগ্রাউন্ড দেখে নিই, ফ্যামিলি তার ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট ভালো, অর্থাৎ তাদের দুজনেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো এবং তারা দুজনেই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে কিন্তু প্রাইভেট এমবিবিএস পড়ার সেই সামর্থ্যটা কিন্তু তাদের রয়েছে। তো অনিল ঠিক করলো যে সে প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস করবে এবং সেই মতো সে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গেল। ঠিক এই মুহূর্তে প্রাইভেট মেডিকেল কলেজের এমবিবিএসের ফিস যে স্ট্রাকচারটা সেটা দেখো কোট আনকোট আমি তুলেছি, কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজের ওয়েবসাইটে দেওয়া ছিল ফিস স্ট্রাকচার এবং সেই ফিস স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ 99,55,000 টাকা। ওকে, 9টা সেমিস্টারের জন্য কত ফিস পড়বে এবং তার সাথে আদার্স যে ফিসগুলো রয়েছে সেগুলো মিলিয়ে। এবং তার সাথে আরেকটা মেনশন করতে হয় যেটা এখানে মেনশন করা নেই, সে যদি হোস্টেলে থাকে তার জন্য আলাদা চার্জেস থাকে 10,000 করে পার মান্থ এবং সে যদি 54 মাসের আমি কোর্সটা ধরে নিই তাহলে তাকে টোটাল কোর্স ফিস হচ্ছে কিন্তু প্রায় 1,05,00,000 টাকা তার এমবিবিএস পড়ার খরচ। এবারে মুকেশের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো। মুকেশ তার বাবাকে বললো যে বাবা আমি প্রাইভেটে এমবিবিএস পড়বো না, তুমি এক কাজ করো, যে টাকাটা অনিলের জন্য খরচা করছে ওর বাবা 1,05,00,000 টাকা, তুমি এক কাজ করো ওই 1,05,00,000 টাকা আমাকে দিয়ে দাও। আর কি করবো, তার বদলে আমি কোনো একটা কলেজে কেমিস্ট্রি অনার্স বা ফিজিক্স অনার্সে আমি ভর্তি হয়ে যাই। তাহলে মুকেশ কী করলো, কেমিস্ট্রি অনার্সে অ্যাডমিশন নিয়ে নিল আর মুকেশের বন্ধু অনিল কী করেছে, প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। বেশ, এবং ওই যে 1,05,00,000 টাকা তাকে যদি 54 মাস দিয়ে আমি ভাগ করি তাহলে মান্থলি হচ্ছে 1,99,000। মুকেশ কী করলো, সেই 1,99,000 টাকাটা প্রত্যেক মাসে 1,99,000 টাকা সেভিংস করতে শুরু করলো, ব্যাংকে জমা করতে শুরু করলো। বেশ, তাহলে 5 বছর কোর্স কমপ্লিট হয়ে গেল, 4.5 বছরের এমবিবিএস কোর্স কমপ্লিট হয়ে গেল। এরপর ইন্টার্নশিপ শুরু হবে। তাহলে যখন ইন্টার্নশিপ শুরু হবে, ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে মুকেশ যে টাকাটা জমিয়েছিল প্রত্যেক মাসে মাসে 1,99,000 টাকাটা, সেই টাকাটা ব্যাংকে এখন তার অ্যামাউন্ট দাঁড়িয়েছে 1,60,00,000 টাকা। ওকে, এরপর চলে আসি অনিলের ক্ষেত্রে। অনিল 2030 সালে ইন্টার্নশিপ শুরু করলো। ইন্টার্নশিপের জেনারেলি প্রাইভেট মেডিকেল কলেজে ইন্টার্নশিপের স্টাইপেন্ড খুব একটা বেশি থাকে না, তবুও আমি যদি ধরে নিই তখন তাদের যদি 30,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেক মাসে, সে 2030 সালে 3.6 লাখ টাকা কত পেয়েছে ইন্টার্নশিপে, সে এই টাকাটা স্টাইপেন্ড পেয়েছে। বেশ, 2030 সাল যখন কমপ্লিট হয়ে গেল অনিলের কী রয়েছে, একটা এমবিবিএস ডিগ্রি রয়েছে আর মুকেশের ততদিনে ওই 5 বছরে বিএসসি এবং এমএসসি দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবং এই 2030 সাল শুরুর আগে 1,60,00,000 টাকা মুকেশের কাছে ছিল। ওই 2030 সালটা কী করেছে মুকেশ, ওই 1,60,00,000 টাকাটা সে ফিক্সড করে দিয়েছিল, ফিক্সড ডিপোজিট করে নিয়েছিল। অর্থাৎ 2030 সালের শেষে সেই টাকাটা দাঁড়িয়েছে 1,70,00,000 টাকা। 2030 সাল কমপ্লিট হয়ে গেল। এরপর 2031 সাল প্রাইভেট মেডিকেল কলেজে পাশ করার পর অনিলের মনে হয়েছে তার হাতে কলমে খুব একটা ডাক্তারি জ্ঞান লাভ হয়নি, তাহলে অবশ্যই সে চেষ্টা করবে একটা কোনো জায়গা থেকে হাউস স্টাফশিপ করে নেওয়া এবং সে তাই করেছে, একটা হাউস স্টাফশিপ করলো। হাউস স্টাফশিপের স্যালারি যদি আমি ধরে নিই 60,000 স্টাইপেন্ড থাকে, তাহলে মোটামুটি 7.2 লাখ টাকা 2031 সালে অনিল কিন্তু এই টাকাটা আবার স্টাইপেন্ড হিসেবে পেয়েছে। মুকেশ কী করেছে, ওই যে 1,70,00,000 টাকা ছিল সে ওই টাকাটা আবার 2031 সালে ফিক্সড করে দিয়েছে এবং ফিক্সড করার পরে ফিক্সড ডিপোজিট করার পরে 2031 সালের শেষে সেই টাকাটা জমা হয়েছে 1,81,00,000 টাকা। তাহলে 2031 সাল কমপ্লিট হয়ে গেল।
এবার চলে আসে 2032 সাল। অনিলের মনে হলো যে তার ইন্টার্নশিপ হয়ে গেছে, হাউস স্টাফশিপ হয়ে গেছে, বাট এবারে তো পিজি করতেই হবে, তাহলে তার জন্য প্রিপারেশন নিতে হবে এবং সে পিজির প্রিপারেশন শুরু করলো। 2032 সালটা সে পিজির প্রিপারেশন করেছে। মুকেশের এমএসসি ডিগ্রি হয়ে গেছে, 1,80,81,00,000 টাকা জমা হয়েছে। সে ওই 2032 সালে টাকাটা আবার ফিক্স করে দিয়েছে এবং সেই টাকার অ্যামাউন্ট হয়ে গেছে এখন 1,93,00,000 টাকা। এবার 2032 সালে এসে মনে হলো যে পিজির প্রিপারেশন খুব একটা ভালো হয়নি বা খুব একটা ভালো র্যাঙ্ক হয়নি, তাহলে কী অপশন হতে পারে? শুধু এমবিবিএস করার পরে তো জবের অপশন খুব একটা ভালো নেই এবং ভালো সাবজেক্ট এমডি না করলে ইনকামও হবে না। তাই অনিল যখন ঠিক করলো যে অলরেডি সে 1,00,00,000 টাকার মতো বেশি টাকা খরচা করে ফেলেছে এমবিবিএস করার জন্য, তাই সে ঠিক করলো যে আবার 1,00,00,000 টাকা দিয়ে আমি প্রাইভেট মেডিকেল কলেজে ভালো একটা সাবজেক্টে এমডি করে নিই। তাহলে কোন ভালো সাবজেক্ট সে চুজ করলো? সে ঠিক করলো যে সে মেডিসিনে বা জেনারেল মেডিসিনে সে এমডি করবে এবং প্রাইভেট মেডিকেল কলেজে জেনারেল মেডিসিনে যদি এমডি করতে চায় ম্যানেজমেন্ট কোটাতে, তার অ্যামাউন্ট হচ্ছে 1 crore। সে 1,00,00,000 টাকা দিয়ে আবার প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গেল পোস্ট গ্রাজুয়েশন করার জন্য জেনারেল মেডিসিনে। তো মুকেশ তার বাবাকে বলছে, দেখো অনিল তো আবার 1,00,00,000 টাকা খরচা করছে, এক কাজ করো বাবা, তুমি আমাকে সেম অ্যামাউন্ট টাকাটা আমাকে আবার দাও। ওকে, তাহলে কি হলো? এখানে আরেকটা আছে, তাহলে এই 3 বছরের জন্য অনিল কি করলো? পোস্ট গ্রাজুয়েশন করলো। 2036 সালে তার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। মুকেশ কী করেছিল? ওই 1,93,00,000 3 বছরের জন্য ফিক্সড করে দিয়েছিল। কত টাকা হচ্ছে? 2,33,00,000 টাকা। এবং তার সাথে ওই যে 99 বা 1,00,00,000 টাকাটা মুকেশ কী করেছিল? সে আবার ওই 1,00,00,000 টাকা নিয়ে সেই 1,00,00,000 টাকা ফিক্স করে দিয়েছিল। যে 1,00,00,000 টাকা অনিল পোস্ট গ্রাজুয়েশনে খরচা করেছে, সেই 1,00,00,000 টাকা মুকেশ তার বাবার কাছ থেকে নিয়ে ব্যাংকে ফিক্স করে দিয়েছে। সেই 1,00,00,000 টাকার অ্যামাউন্টটা হয়ে গেছে 1,19,00,000 টাকা। তাহলে 2036 সাল, 2036 সালের শেষে অনিলের রয়েছে এমবিবিএস এবং এমডি ডিগ্রি, মুকেশের একটা এমএসসি ডিগ্রি রয়েছে এবং মুকেশের এই মুহূর্তে কত টাকা রয়েছে? 2,33,00,000 প্লাস 1,19,00,000 যদি আমি যোগ করে দিই, মুকেশের এই মুহূর্তে অ্যাকাউন্টে রয়েছে 3,53,00,000 টাকা। অনিলের কিন্তু শুধু ডিগ্রি রয়েছে, টাকা তো নেই। হ্যাঁ, স্টাইফেন একটু টাকা পেয়েছিল, ওই 7 লাখ আর 3 লাখ। ওকে, তাহলে এরপরে যদি আমি ধরে নিই যে অনিল এমবিবিএস এমডি করার পরে এরপরে সে মেডিসিনের প্র্যাকটিস শুরু করলো, হার্ডলি মান্থলি প্রথম থেকে যদি আমি ধরি মাসে 2 লাখ টাকা ইনকাম হবে, যদি না তার বাবার বড় কোনো নার্সিংহোম থাকে বা বড় কোনো সেট থাকে। ওকে, তাহলে মান্থলি 2 লাখ টাকা করে সে ইনকাম শুরু করলো। ওকে, এখন তাহলে মনে হচ্ছে তাহলে মুকেশ কী করবে? মুকেশ তো এমএসসি করার পর চুপ করে বসে আছে। এবার মুকেশের দুটো অপশন হতে পারে, হয় সে এমএসসি করার পরে কোনো একটা জব জোগাড় করে নিতে পারে, 40-50 হাজার টাকার জব। আর যদি সে জোগাড় করতে নাও পারে, এই 3.5 কোটি টাকা সে যদি ফিক্সড করে নেয়, সে যদি ব্যাংকে রেখে নেয়, সেখান থেকে সে ইয়ারলি 21 লাখ টাকা কিন্তু পাবে ব্যাংক থেকে, এবং তার 3.5 কোটি টাকা জমাই থাকছে এবং বছরে কিন্তু 21 লাখ টাকা পাচ্ছে। তার মানে মান্থলি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি সে কিন্তু ব্যাংক থেকে পাচ্ছে উইদাউট এনি ওয়ার্ক। এবং তার সাথে সে যদি আর কোনো 50,000-এর এক্সট্রা কোনো চাকরি করে নেয়, তাহলে তার কিন্তু মান্থলি ইনকাম প্রায় 2,30,40,000 টাকা করে তার মান্থলি ইনকাম হচ্ছে এবং তার সাথে 3.5 কোটি টাকা কিন্তু তার ব্যাংকে জমা আছে। অনিলের ক্ষেত্রে কিন্তু শুধু এমবিবিএস এমডি ডিগ্রি রয়েছে এবং তার সাথে সে ইনকাম করা শুরু করলো। এবং মাসে যদি 2 লাখ টাকা ইনকাম করা শুরু করে এবং সেটা যদি ডিপোজিট করতে থাকে অনিলের 15 বছর লাগবে এই 3.5 কোটি টাকাটা জমা করতে, যে টাকাটা কিন্তু মুকেশের অলরেডি জমা হয়ে গেছে। তাহলে প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস পড়া বা এমডি করাটা বুদ্ধিমানের কাজ হবে কিনা তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো। এখন যদি মনে হতে পারে হ্যাঁ টাকাটাই সব নয়, ডেফিনেটলি অবশ্যই টাকাটা সব নয়। যারা ডাক্তার হওয়ার জন্য খুব প্যাশন যাদের রয়েছে অবশ্যই তোমরা আসতে পারো, প্রাইভেট মেডিকেল কলেজে টাকা খরচা করে পড়তে পারো অবশ্যই। কিন্তু যারা এটা ভেবে ডাক্তারিতে আসছো যে হ্যাঁ একবার এমবিবিএস বা এমডিটা করে নিই, সেই প্রাইভেট মেডিকেল কলেজ থেকেই হোক বা যেভাবেই হোক, আমি যদি লোন নিয়ে একবার এমবিবিএস বা এমডিটা করে নিতে পারি, তাহলে আমার লাইফটা সিকিউরড হয়ে যাবে, আমি অনেক টাকা ইনকাম করব। একবার টাকাটা খরচা করে নিই না 2 কোটি টাকা, পরে আমি অনেক বেশি টাকা ইনকাম করব, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। ওকে, আই থিঙ্ক ভিডিওটা দিয়ে আমি বোঝাতে পারলাম যে এই মুহূর্তে মানে আমাদের স্টেটে বা আমাদের কান্ট্রিতে যে সিচুয়েশন, সেই অনুযায়ী প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস অ্যাডমিশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কিনা ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। ওকে, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও, এরপরে কোনো ভিডিও এলে অবশ্যই আমি সেটা তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।